জনগণের রোষের মুখে পড়ছে, জনগণের মতের বিরুদ্ধে এমন এমন সব কর্মসূচি বা এমন এমন সব কাজ তারা করছেন যে তাদেরকে এখনই থামানো দরকার, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের থামানোর কোনো লক্ষণ এখনো পর্যন্ত আমরা দেখছি না, বরং তারা সরকারকে পুঁজি করে আরো বেশি তাদের স্বেচ্ছাচারী আচরণ করে যাচ্ছে। বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তার আমলে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন এমন একজন শিক্ষামন্ত্রী, তখন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সেই ডক্টর এহসানুল হক মিলন। যে গালিগুলো আমরা সাধারণত মুখে উচ্চারণ করতে পারি না কিন্তু শিক্ষার্থীরা দেদারসে, সে গালিগুলো ডক্টর এহসানুল হক মিলন, যাকে সংসদীয় ভাষায় মাননীয় শিক্ষামন্ত্রী বলা হয়, তার জন্য ব্যবহার করছে। কেন শিক্ষার্থীরা তার উপরে এইভাবে ক্ষিপ্ত হয়ে গেল? তোমার এত হ্যাডম, পরীক্ষা নিতে পারবা, তুমি যা খুশি তাই করতে পারো, তাহলে ব্যবস্থাটা কেন করতে পারলা না? যে প্রত্যেকটা কেন্দ্রে বিমান দিয়ে, তুমি যেভাবে হেলিকপ্টার দিয়ে উড়ে নকল ধরতে যাও, তখন তো পয়সা খরচ হয় না, তো সেরকম হেলিকপ্টারের ব্যবস্থা করে দিতে। কিন্তু বাংলাদেশে যেই মন্ত্রী হয়, আল্লাহ তারে হয়তো একেবারে বিশেষ ক্ষমতায় গন্ডারের চামড়া দিয়ে বসে, তার জীবনেও আমি লজ্জা পাইতে দেখি না। তাদেরকে আমরা কখনোই তাদের ব্যর্থতা নিয়ে তাদের গ্লানি অনুভব করতে দেখি। বিএনপি সরকারের পতনের জন্য 3 জন মন্ত্রী উঠে পড়ে লেগেছেন। আপনারা নিশ্চয়ই তাদের নাম জানেন, কারণ এটা পাবলিক পারসেপশন। আমরা ইতিমধ্যে দেখলাম এই 3 জন মন্ত্রীর ব্যাপারে জনগণ এত বেশি নাখোশ এবং এত বেশি সামাজিক ট্রল করছে, কিন্তু একই সাথে আবার আমরা দেখছি সরকার যেন চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এই 3 জন মন্ত্রী যা খুশি তাই করে বেড়াচ্ছে, জনগণের রোষের মুখে পড়ছে, জনগণের মতের বিরুদ্ধে এমন এমন সব কর্মসূচি বা এমন এমন সব কাজ তারা করছেন যে তাদেরকে এখনই থামানো দরকার, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের থামানোর কোনো লক্ষণ এখনো পর্যন্ত আমরা দেখছি না, বরং তারা সরকারকে পুঁজি করে আরো বেশি তাদের স্বেচ্ছাচারী আচরণ করে যাচ্ছে। সেই 3 জন মন্ত্রী কে কে? নাম্বার 1, অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভদ্রলোক, বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তার আমলে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন এমন একজন শিক্ষামন্ত্রী, তখন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সেই ডক্টর এহসানুল হক মিলন তার অতীতের সব সুনাম ধ্বংস করে এখন শিক্ষার্থীদের মুখে স্রেফ তার জন্য বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত গালিগুলো বরাদ্দ। যে গালিগুলো আমরা সাধারণত মুখে উচ্চারণ করতে পারি না কিন্তু শিক্ষার্থীরা দেদারসে, সে গালিগুলো ডক্টর এহসানুল হক মিলন, যাকে সংসদীয় ভাষায় মাননীয় শিক্ষামন্ত্রী বলা হয়, তার জন্য ব্যবহার করছে। কেন শিক্ষার্থীরা তার উপরে এইভাবে ক্ষিপ্ত হয়ে গেল? প্রথমে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী, পড়াশোনা করো তো, লেখাপড়া করতে হবে, নকল আর হবে না। এইটাকে আমরা কিন্তু শিক্ষামন্ত্রী মিলনের প্রতি কোনো ধরনের দেশ বিদ্বেষ এটা আমরা মনে করিনি বা করা উচিত না, বরং এটাকে ফান হিসেবেই শিক্ষার্থীরা করেছে। কিন্তু এরপর একের পর এক যে সিদ্ধান্তগুলো তিনি নিতে যাচ্ছেন এবং নিচ্ছেন, কোন সিদ্ধান্তই আর শেষ পর্যন্ত শিক্ষার্থীদের উপকারে লাগছে না, বরং তাদেরকে প্রতিনিয়ত ক্ষুব্ধ করে তুলছে, বিক্ষুব্ধ করে তুলছে, বিদ্রোহী করে তুলছে। সম্প্রতি যে সিদ্ধান্তটায় শিক্ষামন্ত্রী সবচেয়ে বেশি বিতর্কিত হলেন এবং তুখোর গালি অর্জন করলেন, সেই কাজটি হলো বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা বন্ধ না করে নিজের ইগোর মান ঠিক রাখতে গিয়ে, নিজের ইগো ধরে রাখতে গিয়ে, নিজের অহংকার বজায় রাখতে গিয়ে, নিজের হ্যাডম দেখাতে গিয়ে তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যে শিক্ষার্থীরা রীতিমতো তার জন্য চরম বিপাকে পড়ে গেছে। সেই সিদ্ধান্তটা কি? এই যে বন্যার মধ্যে পরীক্ষা বন্ধ রাখা বা বন্ধ রাখা উচিত, বারবার মিটিং করেছেন, রাত 1টা পর্যন্ত মিটিং করেছেন, কিন্তু মন্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। আবার তিনি তার হ্যাডমও দেখাচ্ছেন, পরীক্ষা হবে, যাই কিছু হয়ে যাক পরীক্ষা হবে। কেন? পরীক্ষা বন্ধ করার হ্যাডম আপনার নাই। ফলে আমরা কি দেখলাম? পরীক্ষার হলে শিক্ষার্থীরা ঢুকছে রীতিমতো সাঁতার কেটে, কোমর অবধি পানিতে ডুবে, তাদের প্রবেশপত্র ভিজে যাচ্ছে, তাদের সঙ্গের যে কাগজপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে যাচ্ছে, যেগুলো তাদের যুগ যুগ ধরে সংরক্ষণ করে রাখতে হবে, সেই ধরনের কাগজপত্র ভিজে যাচ্ছে, কেউ ডুবে যাচ্ছে, কেউ ম্যানহোলে পড়ে যাচ্ছে,
তাদের সঙ্গে তাদের বাবা মায়েরা এসে নাজেহাল হচ্ছে, কোনো যানবাহন নাই। তোমার এত হ্যাডম, পরীক্ষা নিতে পারবা, তুমি যা খুশি তাই করতে পারো, তাহলে ব্যবস্থাটা কেন করতে পারলা না? যে প্রত্যেকটা কেন্দ্রে বিমান দিয়ে, তুমি যেভাবে হেলিকপ্টার দিয়ে উড়ে নকল ধরতে যাও, তখন তো পয়সা খরচ হয় না, তো সেরকম হেলিকপ্টারের ব্যবস্থা করে দিতে তুমি ব্যর্থ হয়েছো। এবং এই কারণে এখন দেখছি যে বাচ্চা বাচ্চা পোলাপান, তোমার মেয়ের চেয়েও কম বয়সী মেয়েরা তোমাকে ইচ্ছা মতো গালি দিচ্ছে। মেয়েরা তো এরকম গালি দেওয়ার কথা না, ছেলেরা একটু রাশ হয়, একটু ড্যাম কেয়ার হয়, কিন্তু মেয়েরা এখন এই শিক্ষামন্ত্রীকে যা তা বলে গালি দিচ্ছে। যদি মিনিমাম তার সম্মানবোধ থাকতো, মিনিমাম লজ্জা থাকতো, সে 5 বার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করত। কিন্তু বাংলাদেশে যেই মন্ত্রী হয়, আল্লাহ তারে হয়তো একেবারে বিশেষ ক্ষমতায় গন্ডারের চামড়া দিয়ে বসে, তার জীবনেও আমি লজ্জা পেতে দেখি না। তাদেরকে আমরা কখনোই মানে তাদের ব্যর্থতা নিয়ে তাদের গ্লানি অনুভব করতে দেখি না। এক অন্যরকম চিজ বাংলাদেশের এই ক্ষমতাগুলো তৈরি করে ফেলে। তারা কোনোভাবে এই ক্ষমতার স্বাদ ভুলতে পারে না, ছাড়তে পারে না। একটা পরীক্ষা বন্ধ রাখলে কি তোমার রিজিক বন্ধ হয়ে যেত? তোমার মন্ত্রিত্ব শেষ হয়ে যেত? তোমার ইগো ধ্বংস হয়ে যেত? বহু কারণে পরীক্ষা পিছিয়েছে, বহু কারণে পরীক্ষা পিছিয়েছে। এমনকি করোনার কারণে তো পরীক্ষাই নাও না, অটো পাস দিয়ে দিয়েছ। এই পরীক্ষাটা যদি সর্বশেষ নেওয়া হতো, কি এমন ক্ষতি হতো? যে বাচ্চাগুলো, যে শিক্ষার্থীরা পরীক্ষার হলে যেতে পারেনি, তুমি ভাবতেছো যে 2 জন 5 জন যেতে পারেনি, কি আর এমন হয়েছে? এই 5 জনের জীবন কি জীবন না? এই 5 জন কেন যেতে পারবে না? তারা কি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য টাকা পয়সা ফি জমা দেয়নি? এতটা বছর, 2টা বছর ধরে তারা পরিশ্রম করেনি? এই গেল শিক্ষামন্ত্রীর অবস্থা। তারপরে আপনারা দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে আসেন। ডেভিড ইমন নামের এক ছেলে একজনের কাছে 2 কোটি টাকা চাঁদা চেয়েছে। প্রত্যেক মাসে 10 লাখ টাকা করে তাকে চাঁদা দিতে হবে। না দেওয়ায় প্রথমে চাঁদা চেয়েছে, চেয়ে হুমকি দিয়েছে, সেই হুমকিটা পুলিশকে জানানো হয়েছে। সে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। শেষমেশ সে চাঁদাবাজরা তার কর্ম মানে প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর করেছে এবং হুমকি দিয়ে গেছে। এখনো পর্যন্ত ডেভিড ইমনকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো কিছুই, বা স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যাপারে কোনো বক্তব্য আমরা এখনো পর্যন্ত দেখি নাই। পুলিশ কমিশনারের কোনো বক্তব্য এখনো পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। ডেভিড ইমন সে পুলিশ কমিশনারকে অ্যাড্রেস করে বলছে যে তোর বাপ পুলিশ কমিশনারকে আমার নাম্বারটা দিয়ে বলিস আমি কে, পুলিশ কমিশনার তোকে চিনিয়ে দেবে। তার মানে পুলিশ কমিশনার চেনে তাকে। তার মানে পুলিশ কমিশনার জানে যে এরকম একজন ডেভিড ইমন আছে, এমন একজন শয়তান আছে, এরকম একজন চাঁদাবাজ আছে বাংলাদেশে এই জায়গায়, যে তার কাছ থেকে মানে চাঁদা দিতে হবে। মানুষ ধরে নিয়েছে যে পুলিশ নিজে এই চাঁদাবাজিদেরকে এইসব জায়গায় বসিয়েছে। এবং এই ভিডিও ফুটেজ দেখার পরও স্বরাষ্ট্রমন্ত্রী যখন একটু নড়ে চড়ে বসছে না, শুধু কোট টাই মেনে তার ঠিক আছে কিনা সেটা দেখতেছে, তখন মানুষ ধরে নিয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এইসব চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে, দেখছে, দেখভাল করছে এবং তার ভাগাবটনা করছে। চাঁদাবাজদের বিরুদ্ধে জামাত গুলিস্তানে মিছিল করলো, জামাতের 4 জনকে প্রায় জমের দেশে পাঠিয়ে দিয়েছে। চাঁদাবাজরাই প্রকাশ্যে মিডিয়ার সামনে তারা তাদেরকে হত্যার জন্য হামলা করেছে। আল্লাহ হয়তো জানে এখনো বাঁচায় রাখছে, কতদিন বেঁচে থাকবে জানা যায় না, কারণ কিডনি টিডনি আর অনেক কিছু এফেক্টেড। একেবারে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকজনকে গ্রেপ্তার করার একটা নাটক দেখিয়েছে, কিন্তু অপরাধীদের আর কোনো, পুরো মিডিয়া ব্ল্যাক আউট, এই ব্যাপারে আর কোনো সংবাদ নেই। পরের দিন জামাত নিজেরা স্টাম্প নিয়ে, লাঠি নিয়ে রাস্তায় নেমেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এখন তারা নিজেরা নিজেদের আত্মরক্ষার্থে যদি এইভাবে লাঠি, অস্ত্র বা নিজেদের আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন ব্যবস্থা নেয়, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু পালাবার রাস্তা থাকবে না। প্রথমে আমরা দেখলাম শিক্ষার্থীরা আজকে নিজে নিজের ভিডিও করে ভাইরাল করছে, প্রচার করছে শিক্ষামন্ত্রীকে মানে অকথ্য ভাষায় গালাগাল করে। এই শিক্ষার্থীরা কিন্তু শেখ হাসিনার পতন ঘটাইছে, সবচেয়ে বড় স্বৈরশাসকের পতন ঘটাইছে, যাকে লৌহ মানবী বলা হতো। গাদ্দাফির পতন হয় কিন্তু শেখ হাসিনার পতন হয় না।
সেই শেখ হাসিনার পতন ঘটানো এই শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখলাম অজস্র ভাষা শিক্ষামন্ত্রীকে গালাগাল করছে। এই গালাগাল শিক্ষামন্ত্রীকে একা করছে না, এই গালাগালে বিএনপি সরকারকে করছে। এই গালাগাল এই বিএনপির সবচেয়ে সুবোধ ভদ্র বালক তারেক রহমানকে করছে, যে তার নিজের টিস্যুটা বাইরে ফেলে না ঢাকা শহর নোংরা হবে বলে, দেশ কান্ট্রি তার নোংরা হবে বলে। সেই সুবোধ বালক এইসব নোংরামি, সে ড্রেনের পানির নোংরার মধ্যে শিক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে বাধ্য করেছে। এই শিক্ষার্থীরাই কিন্তু রাস্তায় নেমে আসতেছে। এই যে ব্যবসায়ী, ঢাকা পুরান ঢাকার ব্যবসায়ী, অমুক ব্যবসায়ী, তমুক জায়গার ব্যবসায়ী, যাদেরকে প্রকাশ্যে চাঁদাবাজির হুমকি দিচ্ছে এবং চাঁদা না দিলে ভাঙচুর করছে, হত্যা করছে, পাথর মেরে মারতেছে, এই ব্যবসায়ীরা কি সালাউদ্দিনের পুলিশের কাছে পুলিশের জন্য অপেক্ষা করবে? যে পুলিশ কমিশনার নিজে জানে যে ডেভিড ইমন নামের একজন সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, তাকে ধরছে না, তার কাছে কি আর যাবে ব্যবসায়ীরা? ব্যবসায়ীরা নিজেদের ব্যবস্থা নিজেরা করবে। যেই 2 কোটি টাকা তারা চাঁদা দিবে, মাসে 10 লাখ টাকা যাদের কাছে চাঁদা চাওয়া হয়, তারা মাসে 50,000 টাকা খরচ করে, সমস্ত ব্যবসায়ীরা 50,000 টাকা খরচ করে নিজেদের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স তৈরি করবে। বাংলাদেশের বর্তমান আইনি কাঠামোর মধ্যে থেকে করবে। যদি না হয় তাহলে তারা গোপন টিম তৈরি করবে, ডাকাতের টিম তৈরি করবে, সন্ত্রাসের টিম তৈরি করবে। তারাই সন্ত্রাসীদেরকে লালন পালন করবে এবং এই ব্যবসায়ীরা তাদের নিরাপত্তার জন্য সশস্ত্র মানুষকে নিয়োগ দেবে। যেভাবে ব্যাংকে রাইফেল সহ নিয়োগ দেওয়া হয়, সেই সিকিউরিটি বাহিনী তারা তৈরি করবে। এইভাবে যদি প্রত্যেকে তার নিজের সিকিউরিটির জন্য নিজস্ব বাহিনী তৈরি করতে বাধ্য হয়, তাহলে সালাউদ্দিন কিংবা পুলিশ প্রধান বা পুলিশ কমিশনারকে মানুষ ট্যাক্স দেবে কি কারণে? এরপর আরেকটা সবচেয়ে বড় সরকারের এখন সবচেয়ে শোচনীয় জায়গা যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। প্রত্যেকটা হাসপাতালের অবস্থা খারাপ। বারবার রিপোর্ট হওয়ার পর দালালদের দৌরাত্ম্য কমছে না, কোনোভাবেই দালালদের দৌরাত্ম্য কমছে না। সরকারি হসপিটাল মান উন্নয়ন হচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন করা যাচ্ছে না, ডাক্তার টাইমলি থাকছে না। বারবার তারেক রহমান বলেন তিনি 9টার আগে অফিসে আসেন। তো তিনি 9টার আগে অফিসে এসে করবেনটা কি? তিনি একটা প্রেসক্রিপশন করতে পারবেন? তিনি যদি বাসায় ঘুমিয়েও থাকেন, তার অর্গানগুলো যদি কাজ করে তাহলেই তো হয়ে যেত। সেটা তো করছে না, তার অর্গানগুলো তো সব স্তব্ধ হয়ে গেছে। তারা 11টার আগে 10টার আগে হাসপাতালে আসছে না, অফিসে আসছে না, সচিবালয়ে আসছে না, কাজ বন্ধ। তো এই যে এত প্রতিবেদন আমরা এখন দেখার সুযোগ হচ্ছে, ব্যবস্থা কি নিচ্ছেন? এক আধ দিন ছাড়া আর কোনো হাসপাতালের, কোনো ক্লিনিকের দুর্নীতি, অব্যবস্থাপনা, অবহেলা, অপচিকিৎসার জন্য আর একটা কোনো হাসপাতালের ব্যবস্থা কি এই স্বাস্থ্যমন্ত্রী নিতে পেরেছেন বা নিয়েছেন? কিংবা হামে শিশু মারা গেল, অবহেলায় শিশু মারা গেল, এত কিছু কারণে। সেদিন একজনকে দেখলাম, সেটা কি ডাক্তারের দোষ নাকি উত্তেজিত জনগণের দোষ সেটাও আমরা বুঝতে পারছি না। একজনকে দেখলাম যে পাবলিক একেবারে গণধোলাই দিচ্ছে। কি হয়েছে? সে শুধু বলেছে যে পেটের ভিতরে বাচ্চাটা আগেই মারা গিয়েছিল, আমাদের এখানে এসে মারা যায়নি। কিন্তু পাবলিক সেটা বিশ্বাস না করে, স্বজনেরা সেটা বিশ্বাস না করে তাকে উত্তম মধ্যম দিয়েছে। এখানে যদি ডাক্তার নিরপরাধ হয়, ওই কর্মকর্তা যদি নিরপরাধ হয়, এটা যেমন একটা খারাপ দিক, আবার অপরাধী কি অপরাধী নয় সেইটা বিবেচনার মতো কোনো, দেখভাল করার মতো কোনো, জাস্টিফাই করার মতো কোনো অথরিটি নেই। সংসদে ইতোমধ্যে একটা প্রস্তাব এসেছে, যে প্রস্তাব আমরাও আগে দিয়েছি, যে আমার চিকিৎসাটা কি সুচিকিৎসা হলো না অপচিকিৎসা হলো সেইটা বোঝার জন্য প্রত্যেকটা হাসপাতাল ক্লিনিকে একজন করে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত এবং তাকে বাই রোটেশন পরিবর্তন করতে হবে, যাতে তাকে ওই হাসপাতাল কোম্পানিগুলো কিনে ফেলতে না পারে। কোনো ব্যাপারে যদি কোনো কিউরিসিটি থাকে কোনো রোগীর, যে আমার রোগীর সাথে রোগীর স্বজন বা যদি এরকম কমপ্লেইন করে যে আমার এই প্রেসক্রিপ করেছে এটা আসলে ঠিকঠাক আছে কিনা, যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে সেটা কি অতিরিক্ত দেওয়া হয়েছে কিনা, প্রয়োজনীয় কিনা, যদি এরকম আসে সেই কমিটির কাছে, সেই টিমের কাছে তারা সেই প্রেসক্রিপশন গুলো জাস্টিফাই করবে। এইভাবে করে ডাক্তারদের সাথে যে আরএমও বা ওই যে মেডিকেল অফিসারদেরকে, এমও যারা থাকে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এমআরও না কি বলে, যে তারা যে এসে এসে যে ঘুষ দিয়ে, উপহার দিয়ে, এটা ঘুষ বলা যাবে না কারণ এটা তারা উপহার হিসেবে দেয়, ওষুধ লেখানোর জন্য
পরীক্ষা লেখানোর জন্য যে কাজগুলো করে, তাদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণের জন্য যদি এখনই এই ধরনের কোনো ব্যবস্থা না করে, তাহলে দেখা যাবে যে ডাক্তাররা প্রকৃত চিকিৎসা দেওয়ার পরও রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে তার উপর মারধর করছে। তাতে কি ডাক্তারদের জন্য ভালো হবে? ডাক্তাররা স্ট্রাইক করবে, চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম যে তো মানে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এমন একটা বিতর্কিত কাজ করে ফেলছেন যে তাকে এখন ভয় পাওয়া তো দূরে থাক, রীতিমতো তাকে নিয়ে এখন ট্রল হচ্ছে। তিনি বলেছিলেন একটি হাসপাতাল বন্ধ করে দিয়ে আমি বাকি হাসপাতালগুলোকে শিক্ষা দিতে চেয়েছি। কোন হাসপাতাল শিক্ষা নিয়েছে তার এই ব্যবস্থা থেকে? বরং আমরা দেখছি হাসপাতালগুলো ক্রমাগত প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তাদের অব্যবস্থাপনা অবহেলা আরো কত বেশি করা যায়। তত্ত্বাবধায়ক আমলে, ইন্টারিম আমলে, ডক্টর ইউনূসের আমলে যতটুকু স্বাস্থ্য সেবা ছিল তার 10 ভাগও এখন অবশিষ্ট নেই। এই যে 3 জন মন্ত্রী নিয়ে সরকার চলার চেষ্টা করছেন, এই 3 মন্ত্রী তো সরকারকে বন্যার পানিতে ডুবাবেন। যেইভাবে সরকার শিক্ষার্থীদেরকে বন্যার পানিতে চুবিয়েছে, ঠিক সেইভাবে সরকারকে চুবানো হবে। এই 3 মন্ত্রীকে ঠিক করতে না পারলে, এই 3টা জায়গা যদি সরকার অবিলম্বে ঠিক করতে না পারে, তাহলে এই সরকার আসলে এই পানিতেই ডুবে যাবে। কারণ ইতিমধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিরোধীরা আন্দোলন শুরু করছে। তারেক রহমানের যে জায়গাগুলোতে আমরা পজিটিভ মনে করছিলাম, আমরা আপ্লুত হওয়ার চেষ্টা করছিলাম, আমরা তাকে ভদ্র মানুষ হিসেবে বিবেচনা করার চেষ্টা করছিলাম, তার ব্যাপারে মানুষের কনসার্ন পজিটিভ হওয়ার কথা ছিল, হচ্ছিল, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি, তারেক রহমান যে তার স্ত্রীকে নিয়ে, জুবাইদা রহমানকে নিয়ে সেলফি তুলছেন, সেটারও সমালোচনা করছেন। কারণ ওই যে ক্ষোভ, যে আপনি তো প্রাইম মিনিস্টার, আপনি তো প্রেম মিনিস্টার না। আপনি এখন এসব প্রেম প্রীতি তখন দেখান যখন জনগণের জন্য কিছু করতে পারবেন, তখন মানুষ এগুলোকে অ্যাপ্রিসিয়েট করবে। এখন আপনার এই জিনিসগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, হবে। কারণ আপনি আপনার এই জায়গাগুলোতে, এই যে 3টা মন্ত্রণালয়ের কথা বললাম, এমন এমন সব ব্যবস্থাপনা দেখিয়েছেন যে আপনার এসব মানে না, এসবকে এখন সেই শেখ হাসিনা নাটক বলে মনে হচ্ছে মানুষের কাছে। আপনি টিস্যু ফেলেন না, আপনি এর চেয়ে মানে নর্দমার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে স্কুলে যেতে বাধ্য করলেন। মানে আপনার কথার সাথে আপনার এই মন্ত্রীদের আচার আচরণের কোনো মিল পাওয়া যাচ্ছে না। ফলে আপনার ইতিবাচক মহত্বব্যঞ্জক কাজগুলো আজকে মানুষের কাছে ট্রলের বিষয়বস্তু হয়ে যাচ্ছে। অতএব খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাগুলো ঠিক করতে হবে। নিজেদের ইগো দেখানোর নামে মন্ত্রীরা যা শুরু করেছে, এদেরকে না, সরকার কিছু করতে পারবে না। আমার ধারণা যে মন্ত্রণালয়ের শিক্ষা মানে যে মন্ত্রণালয়ের যারা স্টেক হোল্ডার আছে, তারা এই মন্ত্রীদেরকে রাস্তায় উচিত শিক্ষা দিয়ে দিবে। ইতিমধ্যে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যাচ্ছে সেখানে ভুয়া স্লোগান হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী যেখানে যাচ্ছে ধাওয়া খাইতেছে, শিক্ষামন্ত্রী তো প্রত্যেকটা পদে পদে গালি খাচ্ছে। এখন শুধু মানে কি বলবো, পুলিশ প্রোটেকশন আছে বলে শিক্ষার্থীরা পারতেছে না তাকে জুতা পেটা করতে। যদি পুলিশ প্রোটেকশন ছাড়া মন্ত্রী কোন শিক্ষা প্রতিষ্ঠানে যায়, রাস্তায় নামে, তার ছিঁড়ে ফেলবে এই শিক্ষার্থীরা। তাহলে আপনাকে কেন এরকম সিদ্ধান্ত নিতে হলো? আপনি যাদের ভালোর জন্য সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিয়েছেন, তারাই আপনার উপর উত্তেজিত কেন? আপনার কি এটা ভেবে দেখা উচিত না? আপনার মাথায় কি ঢুকিয়েছে এটা যে পরীক্ষা যে কোনো ভাবে নিতে হবে? ঠিক এই স্বৈরাচারী আচরণ আমরা শেখ হাসিনার মধ্যে দেখেছি। হরতালের মধ্যে তিনি পরীক্ষা নিয়েছেন, অর্ধেক স্টুডেন্ট উপস্থিত হতে পেরেছে, অর্ধেক স্টুডেন্ট উপস্থিত হতে পারে নাই। শেখ হাসিনার মতো হ্যাডম দেখাবেন, শেখ হাসিনার মতো পতন হবে। শেষ এই কথাটা বলে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।